আচ্ছা, তো কালকে আমরা যেটা করছিলাম যে দেখছিলাম যে এইভাবে কোড সাজানো, তাই না? আজকে সেটাকে আমরা কি করতে চাইছি, এইভাবে ভিজুয়ালাইজ করতে চেয়েছি, তাই না? তাহলে এই জায়গা থেকে আমরা কালার কোডটা নিই, যদি কালার কোডটা নিই যে ব্যাকগ্রাউন্ড কি আছে নিয়ে আমরা আমাদের কোডটাকে দেখি রান করাই, কোনটা লাস্টেরটা এটা, তো আমরা এটাকে লাইভ সার্ভারে দিই, এই জায়গাতে আমাদের রান করাই। রান করে এই জায়গাতে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কালকে সেট করে রাখছিলাম না একটা বোঝার জন্য ব্ল্যাক, এটা আমরা আজকে মুছে দিই, জানো যেহেতু আমরা আজকে সিএসএস করব, এটা আমরা প্রথমে মুছে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এই জায়গাতে যে পুরো ফুটার যেটা আছে, এই পুরো ফুটারটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? তাহলে আমরা সিএসএস কয় রকম জিনিস ধরে করতে পারি? 3 রকম ধরে করতে পারি, তাই না? প্রথমটা হলো ট্যাগ, যেমন মনে করো আমরা নিলাম ফুটার ট্যাগ ধরে দিলাম ব্যাকগ্রাউন্ড। এই যে কালারের যে কোড, আজকের থেকে আমরা কালারের কোড দেখতেছি, এই কালার কোডগুলো মুখস্থর কিছু নেই, যত প্রজেক্ট আসবে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে কালারের কোড থাকবে। হ্যাঁ, আমরা জাস্ট কালার কোডটা ব্যবহার করব, কেননা প্রত্যেকটা না কালারের নাম, এই কালার তুমি নাম বলতে পারবা কি? তাহলে কি লিখবা? হ্যাঁ, এই জন্যে মনে করো যে 1 মিলিমিটার সরে গেলেও কালারের কোড পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এই জন্য কালার কোড ব্যবহার করে একদম 100% কালার সেট করা পসিবল, যেটা নাম দিয়ে পসিবল না। হ্যাঁ, নাম তো ইউজুয়ালি আমরা জানিও না, মনেও রাখতে পারি না, অত হাজার হাজার কালারের কোড। তো ঠিক আছে, দেখো তাহলে আমরা এখন যদি দেখি আমাদের ফুটারের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সেট হয়ে গেছে না। এখন যদি এইটাকে আমরা দেখি যে ক্লাস দিয়ে কিভাবে করব, এই যে ফুটারের আমরা একটা ক্লাস দিছি সিটি ফুটার, তাহলে এইটাকে যদি আমরা এই জায়গাতে জাস্ট রিপ্লেস করি, আমরা ফুটারটার দরকার নেই, ট্যাগটা ক্লাস লেখার জন্য আমরা জানি যে অলরেডি একটা ডট ব্যবহার করতে হয় ক্লাসের নামে শুরুতে। যদি আমরা দেখি নো চেঞ্জ, কোনো পরিবর্তন নেই। এখন যদি আমরা আইডি দিই, তাহলে এখানে আমাদেরকে একটা আইডি ডিফাইন করতে হবে। ক্লাস লেখার সময় যেরকম আমরা ক্লাস লিখে ক্লাসের নামটা দিচ্ছিলাম, আইডি লেখার সময় ঠিক একই রকমভাবে আইডি লিখে আমরা আইডির নামটা দেব। যদি আমরা এই জায়গাতে মনে করো লিখি সাইট ফুটার, তো এটা আমাদের মনে করো যে আইডি। এখন আইডিতে যদি এখন আমরা সিএসএস করি, তাহলে দেখো এইভাবে যদি আমরা ডট দিই তাহলে কি হবে, এখানে কিন্তু আসেনি, কেননা এই ডটটা হলো ক্লাসের আইডেন্টিফায়ার। কিন্তু এখন সিটি ফুটার সাইট ফুটার বলে কোনো কিছু পাচ্ছে না ক্লাস, এই জন্যে কাজ করছে না। তাহলে এখন আইডি দেওয়ার জন্য এই জায়গাতে একটা হ্যাশ ব্যবহার করতে হয়। আইডি দেওয়ার জন্য হ্যাশ ব্যবহার করতে হয়। এখন দেখো আমাদের কি হয়েছে, কালারটা চলে আসছে। তাহলে কালারটা চলে আসলো। এখন দেখতেছি আমরা চারিপাশে একটা এই যে গ্যাপ আছে, উপরে নিচে আছে 68 পিক্সেল, আর ডাইনে বামে আছে 95, আর এদিকে 89, এক কথা আমরা 90 ধরে নিয়ে, তাহলে আমরা ধরি যে এর হচ্ছে, আমরা এখন তাহলে ক্লাসে ব্যাক যাই, ক্লাসটা আমরা কমনলি করব, এই জন্যে আমরা কি হলাম ক্লাসে রিভার্ট করলাম, ব্যাক গেলাম। এখন এর তাহলে আমরা গ্যাপ বলেছিলাম যে আমরা 2 প্রকারে সেট করতে পারি, একটা হচ্ছে প্যাডিং আর একটা হচ্ছে মার্জিন। এইটা দিয়ে আমরা সেই প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্যটা আরও সহজে বুঝতে পারবো কীভাবে। যদি আমরা প্যাডিং সেট করি, এখন প্যাডিং আমরা 4 প্রকারে সেট করতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের যে ক্লক ওয়াইজ, সেইটা প্রথম ভ্যালুটা টপের, তারপরের ভ্যালুটা ডানের, তারপরের ভ্যালুটা বটমের, তারপরের ভ্যালুটা আবার লেফটের। ক্লক কি হয়, এভাবে উপরের থেকে শুরু হয়ে এইভাবে ডান দিক দিয়ে ঘুরে বাম দিক দিয়ে আবার সোজা যায়, তাই না? তো এই জন্যে এটাকে বলা হয়েছে ক্লক ওয়াইজ। তাহলে এখন যদি আমরা দেখি এই যে আমাদের প্যাডিংটা সেট হয়ে গেছে না? আচ্ছা, এই প্যাডিংকে আমরা আরেক রকমভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ডুয়েল স্পেসিফিকেশন দিয়ে, যেমন 68 পিক্সেল 90 পিক্সেল। তাহলে এটা হচ্ছে আমাদের এখন প্রথমটা উপরে নিচে, তারপরেরটা ডাইনে বামে, একই রকম কিন্তু কাজ করছে। আরেকটা আমরা করতে পারি কি, 3টা ভ্যালু দিয়ে লিখতে পারি, সেইটা হচ্ছে মনে করো যে এই জায়গাতে 20 পিক্সেল লিখলাম আমরা সহজে আইডেন্টিফাই করার জন্যে। প্রথম তাহলে এইটাও ক্লকওয়াইজ শুরু হবে, তাহলে প্রথমে হচ্ছে ওপরে, তারপরেরটা ডানে বামে, তারপরেরটা নিচে।
এই দেখো নিচে আমাদের অল্প, ডানে বামে বেশি, ওপরেও বেশি। হ্যাঁ, এই গেল এই যে সিম্পল প্যাডিং লিখে একে আমরা কিভাবে প্যাডিং লিখতে পারি সেটার একটা উদাহরণ। 3 প্রকার আমরা এই জায়গাতে লিখতে পারি। এখন এই প্যাডিং রুলসটাকে আমরা আবার আর এক রকমভাবে লিখতে পারি। প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, এইভাবেও লিখতে পারি। এখন টপে আমরা যেটা দেবো সেটা টপে কাজ করবে, বটমে যেটা দেবো বটমে, রাইটে যেটা দেবো রাইটে, লেফটে যেটা দেবো লেফটে। ওকে, মার্জিনের ক্ষেত্রেও একই রকম, প্যাডিং যেরকমভাবে কাজ করে একই রকমভাবে মার্জিনও কাজ করে, শুধু প্যাডিংয়ের পরিবর্তে হয়ে যায় মার্জিন। তখন মার্জিন আমরা যদি একটা দেখি, মার্জিন যদি আমরা এখানে দিই 90 পিক্সেল, তাহলে এখন আমরা দেখতে পারবো যে আমাদের প্যাডিং আর মার্জিনের মধ্যে পার্থক্য কী। দেখো আমরা যখন প্যাডিং দিলাম তখন এই ভিতরে আমরা গ্যাপ দেখতে পাইছি, তাই না? আর এখন মার্জিন যখন দিছে আমাদের পুরো বক্সটা ছোটো হয়ে আসছে, এর চারিপাশে গ্যাপ ক্রিয়েট হয়েছে, যেটা আমরা বলেছিলাম যে মার্জিন দিলে বাইরের সাইডে গ্যাপ হয়, প্যাডিং দিলে কি হয়, ভিতরের সাইডে গ্যাপ হয়। সেটাকে এখন আমরা উদাহরণ সহ দেখতে পারলাম। ওকে, ভিতরে হবে, মার্জিন দিলে বাইরে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমাদের মার্জিনের দরকার নেই, আমাদের এই জায়গাতে প্যাডিং দরকার। ক্লিয়ার? ওকে, এখন যদি আমরা ডিজাইনে যাই তাহলে এই যে বড় বক্স দুইটা, প্রথম দুইটা বক্সের মাঝখানে আমাদের গ্যাপ আছে না? তাহলে এখন আমরা যদি এখানে গ্যাপ সেট করি, গ্যাপ সেট করার জন্য একটা টার্ম আছে গ্যাপ, ওখানে 46 পিক্সেল ছিল মনে হয়, আমরা 50 পিক্সেল দিই। এক্স্যাক্টলি ওরকমই দরকার নেই, আমরা এমনি বোঝার জন্য যেহেতু। তো এখন যদি আমরা যাই দেখবো যে এই গ্যাপটা আমাদের কাজ করতেছে না। গ্যাপটা কী জন্য কাজ করতেছে না সেটাও দেখব। যেমন এইখানে যদি আমরা বড় বক্স চিন্তা করি, এই নিচের বক্সটা এখানে কি ড্র করা আছে আমাদের? না, নিচের বক্সটা মনে হয় আমাদের ড্র করা নেই। নিচের বক্সটা থেকে কোনো কন্টেন্ট আছে? আচ্ছা, নিচের বক্সটাতে আমরা জাস্ট লোরাম দিয়ে রাখি, লোরাম 25, আর এইটাতেও একই রকমভাবে লোরাম 50 দিই আমরা, লোরাম 50। আমরা এই জায়গাতে জাস্ট লোরাম ইপসাম লোড করে দিলাম এইটা ফুটারের জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত আমাদের টপ, আর এই দুটো টেক্সট বটমের। কিন্তু এখানে যেমন আমাদের গ্যাপ আছে 41 পিক্সেল, এখানে কিন্তু আমাদের কোনো গ্যাপ নেই। আমরা এখানে গ্যাপ সেট করেছি, তাহলে গ্যাপ কাজ করলো না কেন? প্রশ্ন না? না, প্যাডিং দিতে হবে না। গ্যাপটা এমন একটা রুলস যেটা কাজ করে ডিসপ্লে প্রপার্টির সাথে। হ্যাঁ, ডিসপ্লে প্রপার্টি, যে কোনো এলিমেন্ট বাই ডিফল্ট ও ডিসপ্লে থাকে হলো ব্লক। ডিসপ্লেটা একটা সুপার সিএসএস, যেটা হচ্ছে কী ধরনের ফ্লেক্সিবিলিটি থাকবে ওই এলিমেন্টে সেটা নির্দেশ করে। হ্যাঁ, তো এইটাকে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিই তাহলে দেখতে পারবো যে এটা এখন আমাদের গ্যাপটা, এই যে দেখো এই জায়গা থেকে এই জায়গায় যে গ্যাপ, যেটা এই যে কন্টেন্ট, এই পাশের কন্টেন্ট আর এই পাশের কন্টেন্টে গ্যাপ চলে আসছে, তাই না? এখন ফ্লেক্সের আবার যে ডিসপ্লের আবার অনেকগুলো প্রপার্টি আছে। আমরা যদি ব্রাউজারে দেখি অনেক প্রকারের ডিসপ্লে আছে। আমি পাশে নিয়ে যাই এটাকে, সেটা ভালো হবে না, এটা আমরা জুম করি সহজে দেখার জন্যে। ওকে, তো আমরা যদি এটাকে দেখি যে এই যে আমরা ডিসপ্লে দিছি, কই ডিসপ্লে, এই যে দিছি আমরা এই জায়গাতে প্রথমে আছে ব্লক, এরপরে আছে কন্টেন্ট, অর্থাৎ যতটুকু কন্টেন্ট থাকবে ততটুকু ডিসপ্লে হবে, এই টাইপের কিছু। এরপরে ফ্লেক্স, এরপরে ফ্লো, এরপরে ফ্লো রো, এরপরে গ্রিড, ইনলাইন ব্লক, ইনলাইন ফ্লেক্স, ইনলাইন গ্রিড, ইনলাইন মেজেনারি, ইনলাইন টেবিল, এই জাতীয় অনেক প্রকারের ডিসপ্লে আছে, সেল, কলাম, হাবিজাবি। হ্যাঁ, এগুলো আমরা কাজ করব যখন আস্তে আস্তে শিখে যাব, তখন যে কোনটা কখন কিভাবে ব্যবহার হয়। ওকে, তো আমরা যদি এখন একে ফ্লেক্স দিলাম, ফ্লেক্স কি করে বাই ডিফল্ট এর ভিতরে প্যারেন্ট আইটেম যেগুলো সেগুলোকে পাশাপাশি নিয়ে যায়, সরি চাইল্ড আইটেমের ভিতরে সরাসরি চাইল্ড যেগুলো সেইগুলোকে কি করে ও
সরাসরি চাইল্ড যেগুলো সেগুলোকে পাশাপাশি নিয়ে যাই। সরাসরি চাইল্ড বলতে কি বুঝতেছি আমরা, এখন যদি এই কোডটাকে আমরা এভাবে শর্ট করে নিয়ে আসি, দেখতে পারবো যে এই ফুটারের ভিতরে সরাসরি আছে কোনটা, এইটা আর এইটা, এই দুইটা ডিপ, তাই না? এই ডিপের ভিতরে গেলে আবার এই ডিপের ভিতরে আবার সরাসরি আবার 3টা ডিপ আছে, এই না বিষয়টা? এই হচ্ছে বিষয়। তাহলে যেই জিনিসটাকে ফ্লেক্স করা হয় বাই ডিফল্ট ওর সরাসরি চাইল্ড যেটা, এইগুলো কিন্তু চাইল্ড, মানে এগুলো নাতি ছেলেপিলে টাইপের, আর এগুলো ছেলেপিলে। তোর সরাসরি চাইল্ড যেটা, সরাসরি চাইল্ডকে পাশাপাশি নিয়ে আসে। এই জন্যে আমরা এই জায়গাতে 2টা ব্লক দেখতে পাচ্ছি, এই একটা ব্লক আর এই একটা ব্লক। আমরা এক কাজ করি, এই জায়গাতে কালার হোয়াইট করে দিই, তাহলে সহজে আমরা টেক্সটগুলো পড়তে পারবো না। আচ্ছা, এই একটা ব্লক, এই 2টা ব্লক, এই জন্য আমরা দেখতে পাচ্ছি। এখন ফ্লেক্স ফ্যানটা বন্ধ করে দাও শিশির। এখন যদি আমরা দেখি ফ্লেক্সের আরও কিছু সিএসএস আছে। আচ্ছা, তাহলে ফ্লেক্সের আরও কিছু সিএসএস আছে, বিশেষ করে ফ্লেক্স ডাইরেকশন। তো ফ্লেক্স ডাইরেকশন 4 প্রকারের হয়। যেমন প্রথমটা হচ্ছে রো কি করে, বাই ডিফল্ট যেটা করতেছিল সেইটাই করে, ডাইনে বামে নিয়ে আসে। তো সহজে বোঝার জন্য আমরা এই জায়গায় ব্রাউজারে আসি। তো রোর পরিবর্তে এই জায়গাতে আছে আরও কলাম মানেও হচ্ছে উপরে নিচে নিয়ে আসে। এখন কলাম রিভার্স মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। রো আমরা তো দেখলাম, রো রিভার্স, ডাইনেরটা বামে যাবে, বামেরটা ডানে যাবে। ইনহেরিট মানে বাই ডিফল্ট যেটা সেটা ইনিশিয়ালও একই টাইপের কাজ করে, রিভার্টে ওই টাইপেরই। দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় আইকন দেখতে পাচ্ছি যে কোনটা কোন দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রিভার্ট লেআউট আনসেট মানে ও ডিফল্টভাবে যেটা সেটাই। এইগুলো আর কি খুব বেশি হয়তো ইফেক্ট ফেলে না, এগুলো আমি নিজেও 4-5 বছর কাজ করি, খুব বেশি ব্যবহার হয় না। কলাম রিভার্স, রো রিভার্স, এই সাইডটাই ব্যবহার হয়। আর কিছু কিছু জায়গায় যে তখন এই যে আনসেট, ইনহেরিট, এইগুলো ব্যবহার হয় যখন আমাদের প্রয়োজন পড়ে না, দেখা যায় একটা সিএসএসকে রিসেট দেওয়ার প্রয়োজন পড়ে, তখন এটা ব্যবহার হয়, কিন্তু খুবই কম। তো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের এটা হচ্ছে কলাম ডাইরেকশনে লাগতেছে, তাই না? কারণ নিচেরটা নিচে থাকতে হবে, উপরেরটা উপরে। এইবার যদি দেখি আমাদের তাহলে এই যে গ্যাপটা, যেটা এই যে গ্যাপটা, এই যে পিঙ্ক কালার পার্পল কালারে আমরা সেটা দেখতে পাচ্ছি যে গ্যাপটা এখন আমাদের তাহলে কাজে লাগতেছে। এটা যে ফ্লেক্স না দিলে কাজ করে না, সেটা যদি আমরা এই ফ্লেক্স তুলে দিই, এই জায়গাতে দেখতে পাচ্ছি। এই জায়গায় কি দেখাচ্ছে যে ডিসপ্লে ব্লক প্রপার্টি প্রিভেন্টস গ্যাপ ফ্রম হ্যাভিং অ্যান ইফেক্ট, অর্থাৎ বাই ডিফল্ট যে কোনো এলিমেন্ট যেটা বললাম যে ব্লক থাকে, ডিসপ্লে ব্লক, আর ব্লক প্রপার্টিগুলো কি হয়, এটাকে গ্যাপটাকে নেয় না। এই জন্য এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ফ্লেক্স দেখলাম যে ফ্লেক্স দিলে আমাদের সুবিধা হচ্ছে বেশি, ফ্লেক্স দিলাম। এই জায়গাতে আমরা গ্রিড করতে পারতাম, গ্রিড কি, এগুলো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বুঝবো। এবার যদি আমরা ডিজাইনটা দেখি, তাহলে প্রথম বক্সের মধ্যে যে বড় বক্সগুলো আছে সেগুলো আবার ডাইনে বামে আছে, তাই না? তাহলে এর মধ্যে প্রথম বক্স যেটা, এটাকে তাহলে আমরা এখন ক্লাস দিই। তাহলে আমরা একই রকমভাবে ফুটার টপ বক্স এইভাবে একটা নাম দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। আস্তে আস্তে এটা আমরা প্রজেক্ট বেস নাম দিয়েও শিখবো কীভাবে যাব। তো এটাকে আমরা তাহলে এখন যদি এভাবে আসি, পাশাপাশি নিয়ে আসতে হয়, তাহলে সুমন বলো তো আমরা এখন কি সিএসএস লিখবো এখানে? মাত্রই আমরা এই যে শিখলাম এই জায়গাতে সিটি ফুটার যেটা, এটাকে শিখলাম আমরা মাত্র। তুমি বলো তো। হ্যাঁ, এখন এই যে এর ভিতরে আমাদের এই যে এই বক্সের মধ্যে যে 3টা বক্স আছে, এই ব্রেকটা আমাদের প্রয়োজন নেই, আমরা দেখানোর জন্য রাখছিলাম। এই 3টা বক্সকে এখন পাশাপাশি নিয়ে আসতে হবে। তাহলে কি ব্যবহার করবো এই জায়গাতে সিএসএস আমরা? রো। কিসের রো? ফ্লেক্সের রো, তাই না? তাহলে প্রথমে আমাদের ডিসপ্লে ফ্লেক্স সেট করতে হবে, এরপরে না রো। তাহলে এখন ফ্লেক্স ডাইরেকশন রো, যদিও বাই ডিফল্ট রো থাকে, তারপরেও আমরা আর একটু সেফটির জন্য রো লিখে দিলাম, কেননা অনেক ব্রাউজার হতেই পারে ওটা সাপোর্ট করলো না।
এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখতে পাচ্ছি যে পাশাপাশি গেছে আমাদের আইটেমগুলো, গেছে না? এখন বিষয় যেটা সেটা হচ্ছে এখানে তো মাঝখানে ফাঁকা আছে, আইটেমগুলো তো তিন জায়গায়। তাহলে এখন এই জায়গাতে আমরা ইন্ট্রোডিউস করছি নতুন টার্ম, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। এই জায়গাতে জাস্টিফাই কন্টেন্ট এর কয়েক রকমের আবার ভ্যালু আছে। সেন্টার অর্থাৎ জাস্টিফাই কন্টেন্ট যেটা করে, ফ্লেক্স ডাইরেকশন, যেটা ডাইরেকশন অনুযায়ী আইটেমগুলোকে সরায় ডাইরেকশনের দিকে, মনে থাকবে। যেমন এখন রো, তাহলে এখন এই জাস্টিফাই কন্টেন্টটা রো বরাবর সরাবে। যদি কলাম হতো তাহলে কলাম বরাবর সরাইতো। রো বলতে ডাইনে বামে, তাহলে এখন এ হলো নিচে, এখন এ কী করবে? ডাইনে বামে ইফেক্ট ফেলবে। যদি এটা হচ্ছে আমরা কলাম করতাম তাহলে উপরে নিচে ইফেক্ট ফেলতো। তাহলে এখন দেখো সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে আইটেমগুলো সব মাঝখান থেকে শুরু হবে। এখন ইন্ড মানে শেষের থেকে শুরু হবে। ফ্লেক্স ইন্ডো একই রকম কাজ করে। ফ্লেক্স স্টার্ট মানে শুরুর থেকে শুরু হবে, লেফট মানেও শুরুর থেকে শুরু হবে, নর্মাল মানে শুরুর থেকে শুরু হবে। নর্মাল মানে নিউট্রাল আর কি, ও বাই ডিফল্ট যেটা সেইটা। রাইট মানে ডান থেকে, স্পেস অ্যারাউন্ড মানে চারিদিকে ও গ্যাপ দেবে, ডানে বামে মাঝখানে সব দিকে। স্পেস বিটুইন মানে এখন দেখো আইটেমগুলোর মাঝখানে, যেমন এই যে একটা আইটেম, এই যে একটা আইটেম, এই দুটো আইটেমের মাঝখানে, এই যে একটা আইটেম, এই যে একটা আইটেম, এই দুটো আইটেমের মাঝখানে। এখন যদি রাখি আমরা স্পেস এভরিওয়্যার, তাহলে স্পেস অ্যারাউন্ড আর স্পেস এভরিওয়্যার একই রকমের কাজ করে। যদি স্টার্ট দিই তাহলে লেফট, তারপরে নর্মাল, স্টার্ট, এই টাইপের মতো, ফ্লেক্স স্টার্ট এগুলো সব একভাবে কাজ করে। স্ট্রেস মানে আইটেমগুলোকে সব টাইনি সমান ওয়াইড করে। ইনহেরিট মানে ও কোনো কিছু সেট করে না। ইনিশিয়াল মানে বাই ডিফল্ট যেটা থাকবে সেইটা। রিভার্টও এরকম টাইপেরই, রিভার্ট লেআউটও আনসেট মানে ও কোনো কিছু আমরা সেটই করলাম না। তাহলে ডিজাইন যদি দেখি আমরা তাহলে বুঝতে পারতেছি যে আইটেমগুলোর মাঝখানে গ্যাপ আছে, তাই না? তাহলে এখন আমরা তাহলে এই জায়গাতে কী ব্যবহার করতে হবে আমাদের? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আইটেমগুলোর মাঝখানে গ্যাপ না আমাদের, তাহলে বিটুইন ব্যবহার করলাম আমরা। তাহলে এই সেম টার্মটা আমরা এখন সিএসএসে লিখি। এখন যদি আমরা দেখি তাহলে আমাদের এটা ঠিক আছে। এইবার দেখো এই আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি যে টপ থেকে সমানে শুরু হয়েছে আর কি। হ্যাঁ, এই যে টপ থেকে সমানে শুরু হয়েছে। এখন যদি মনে করো কোনো আইটেম হতে পারে এই উপর নিচ দিক দিয়েও মাঝখানে আসবে, এটা তো ডানে বামের দিক দিয়ে গেল। এবার উপর নিচ দিক দিয়ে মনে করো এই মাঝখান বরাবর থেকে শুরু হবে, তাইলে এখন তো এই উপর থেকে শুরু হয়েছে, তাই না? এইটাকে আমরা বলছি অ্যালাইন আইটেম। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্টের যে যে ভ্যালুগুলো আছে অ্যালাইন আইটেমেরও সেম সেই ভ্যালুগুলো আছে। আমরা যদি এখন সেন্টার দিই তাহলে দেখো উপর নিচ দিক দিয়েও সেন্টারে আসছে, ইন্ড দিলে শেষে, স্টার্ট দিলে টপে, নর্মাল দিলে নর্মাল, ইন্ড দিলে আবার লাস্টে, এরকমভাবে চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট আমাদের স্টার্ট হচ্ছে, তাই না? বাই ডিফল্ট আমাদের স্টার্ট বা ফ্লেক্স স্টার্ট থাকতেছে, শুরুর থেকে শুরু। এই জন্য আমরা কী করতেছি এই জায়গাতে অ্যালাইন আইটেম ফ্লেক্স স্টার্ট দিয়ে দিচ্ছি। তাহলে এই যে ছোট্ট যে সিএসএস আমরা বুঝলাম ফ্লেক্স নিয়ে, এই সিএসএসটুকুতে কারোর বুঝতে প্রবলেম আছে? না, ক্লিয়ার? জি ক্লিয়ার। খালি এই যে উপর নিচে ওইটা কি বলে? উপর নিচে এটা হচ্ছে অ্যালাইন আইটেম। উপর নিচে এটা কী করে? যেটা হচ্ছে আমাদের ডাইরেকশন, ফ্লেক্স ডাইরেকশন ওর অপোজিটে কাজ করে, মনে থাকবে। অ্যালাইন আইটেম হচ্ছে ফ্লেক্স ডাইরেকশনের অপোজিট, আর জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ডাইরেকশনের দিকে, যেদিকে ফ্লেক্স ডাইরেকশন ওই দিকেই কাজ করবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইবার যদি আমরা ফের আমাদের ডিজাইনে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানেও একই রকমভাবে এইটার মতোই ডাইনে বামে আমাদের আইটেম আছে, তাই না? তাইলে এবার অনেক বলো এই জায়গাতে আমরা তাহলে কি করব? এই যে আমাদের যে ফুটামের বটম বক্স যেটা, এইটাকে তাহলে আমরা এখন ডাইনে বামে নেব। কিভাবে প্রসেস হবে আমাদের? না, ভুলে গেলে তো হবে না। তাহলে একে প্রথমে একটা আইডেন্টিফায়ার দিতে হবে, একটা ক্লাস দেবো আমরা।
তাই না? ক্লাস না দিলে আবার কীভাবে করবো, কেননা ডিপ তো এখানে প্রচুর আছে, সবগুলোতে ইফেক্ট হবে। এজন্য একে আমরা একটা আইডেন্টিফায়ার দিয়ে দিচ্ছি, ক্লাস দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি। ওকে, ফুটার বটম বক্স। ওকে, তাহলে ফুটার বটম বক্স দিয়ে দিলাম। তাহলে একে প্রথমে যদি ডানে বামে নিতে হয় তাহলে কি করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স, তাই না? ডিসপ্লে ফ্লেক্স। তাহলে এখন ফ্লেক্স ডাইরেকশন রো। তাহলে এখন ডানে বামে দুই দিকে ছড়াই যাবে, তাহলে কি হবে? এখন জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এখন অ্যালাইন আইটেম, যেহেতু এটা দেখো ছোট্ট কন্টেন্ট, এক লাইনের কন্টেন্ট আমাদের, এই জন্য এটাকে আমরা কি করব? সেন্টার দেবো, যেন উপর নিচ দিক দিয়েও মাঝখান থেকে শুরু হয়। হ্যাঁ, অ্যালাইন আইটেম সেন্টার, ক্লিয়ার? তাহলে এখন যদি এখানে যাই আমরা ইফেক্টটা বুঝতে পারবো। এই যে দেখো আমাদের কিন্তু লেআউটটা এরকম চলে আসছে, এই লেআউট কিন্তু চলে আসছে, যদিও আমরা সেম টু সেম এরকম ডিজাইন এখনও করিনি, সেম কম্পোনেন্ট আমরা ব্যবহার করিনি এই জন্যে। হ্যাঁ, কিন্তু আমাদের লেআউটটা কি ঠিকঠাক চলে আসলো না? এই যে যে এতটুকু লেআউট বুঝলে, এই লেআউটটুকু বুঝতে কারো প্রবলেম থাকলে কোশ্চেন করো। ক্লিয়ার? তুমি ক্লিয়ার? অনেক ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই এতটুকু জিনিস আগামীকালকে, আজকে প্র্যাকটিস করে, রাত্রে প্র্যাকটিস করে, কালকে সকালে প্রজেক্ট জমা দিব আমার কাছে, এসেই আগে প্রজেক্ট দেখাবা দুইজনই। ওকে, একসঙ্গে বসে করা যাবে না, একজন শেষ করবা, সেই কোড থেকে যাবে, আর একজন স্টার্ট করবা, দেখবা না, কেউ কারোর কোড দেখবা না। ভুল হোক, আমি চাচ্ছি যে ভুল হোক। হ্যাঁ, ভুল হোক, ভুল না হলে শিখবা না, প্রশ্ন না করলে শিখবা না। ওকে, আচ্ছা আমরা ক্লাসটা বন্ধ করে দিই।